ঠিকানা ছিল তালবাগিচা, ভায়া মুকুন্দপুর, ডাকঘর নয়নগঞ্জ। শুনতে যত সোজা, কাজে তত নয়। প্যাসেঞ্জার ট্রেনটাতে চেপেছিল ভোর 7টায়। সেটা ঢিকিয়ে ঢিকিয়ে নয়নগঞ্জে পৌঁছল বেলা 12:30টায়। বদ্রির পেটে তখন দারুণ খিদে, তেষ্টাও খুব পেয়েছে। নয়নগঞ্জে স্টেশনের ধারে একটা খাবারের দোকানে ঢুকে ঠান্ডা কচুরি আর জিলিপি খেতে খেতে বদ্রি তালবাগিচার হদিশ জেনে নিচ্ছিল। দোকানদার কথা বলতে মুখিয়েই ছিল, এরকম লোক থাকেই সব জায়গায়। তালবাগিচায় পৌঁছনোর হরেক উপায় বাতলে দিতে লাগলো। সোজা কথায় তালবাগিচা খুব সহজ জায়গা নয়। নয়নগঞ্জ থেকে বাসে চেপে মুকুন্দপুর, তারপর ক্রোশখানেক রাস্তা। সেটা সাইকেল হলে ভালো, গরুর গাড়ি হলেও চলে যায়, নইলে হন্টন। দোকানি অভয় দিল, মেলা লোক যাচ্ছে তালবাগিচায়, এখন মায়ের মেলা কি না, সেই যে সতী মা, শোনেননি তার কথা? 8 বছরের মেয়ে বিয়ের পিঁড়িতে বসে বরকে দেখে ফিক করে হেসে ফেলল। বিহায়াপনা মনে করে যখন বাপ, জ্যাঠা, মা, খুড়ি সব এসে বকছে, তখন সতী মা বলল, হাসবো না তো কি, ওর সঙ্গে যে এই নিয়ে 7 বার বিয়ে হচ্ছে গো। শুনে সবাই তাজ্জব। শুধু কি তাই, 7 জন্মের 7 বার বিয়ের সব কিছু হুবহু বলে গেল। সেই থেকে সতী মায়ের নাম ছড়িয়ে পড়ল। মেলাটাও বেশ বড়সড়, তবে সতী পুকুরে আর জল বলে কিছু নেই, ঘোলা কাদা, ওর মধ্যেই মেয়েরা সব নেমে গড়াগড়ি খেয়ে আসে। ঠান্ডা কচুরি আর জিলিপি গলা দিয়ে নামতে না নামতেই অম্বলের ঢেকুর উঠল বদ্রির। সতীমায়ের মেলা মানে বাসে এখন বেজায় ভিড় হবে, গেরো আর কাকে বলে। বদ্রি উঠে পড়ে বলল, মুকুন্দপুরের বাস কোথা থেকে ছাড়ে বলুন তো, ধারে কাছে কি? কাছেই, খাল ধারে চলে যান, 10 মিনিটের রাস্তা। খাবারের দাম দিয়ে হা ক্লান্ত বদ্রি বেরিয়ে পড়ল। এই গরমে আর হাঁটতে ইচ্ছে করছে না বলে কপাল ঠুকে সে একটা রিক্সা নিয়ে নিল। সে সতর্ক মানুষ, ভাড়া টাড়া আগেই ঠিক করে নিল। বেশি নয়, 1 টাকা। আজকাল 1 টাকার আর কি বা এমন দাম। বাস আড্ডায় বদ্রির মেজাজ আর একটু খিচড়ে গেল। এমন লজ্জরে বাস সে জীবনে দেখেনি। ঘেও, রংচটা, পট্টি লাগানো সব পুরনো বাতিল গাড়ি, তার আষ্টে পৃষ্ঠের লোক, সেঁধোবে কি করে সেটাই সমস্যা। হ্যাঁ 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 হ্যাঁ, ওড়ো 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 ওড়ো, তাড়াতাড়ি 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 ওড়ো, এক্ষুনি ছাড়বে, এক্ষুনি বাস ছাড়বে, ওড়ো 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 ওড়ো। একটা লোক চেঁচামেচি করে আরও লোক জোটানোর চেষ্টা করছিল। তার পরনে লুঙ্গি, গায়ে জামা, কাঁধ থেকে কন্ডাক্টরের পয়সার ব্যাগ ঝুলছে। ব্যাগ দেখে বদ্রি বুঝল এই কন্ডাক্টর। এই যে কন্ডাক্টর দাদা, বাসটা ছাড়বে কখন? ছাড়বে কি, ছেড়ে দিয়েছি, উঠে পড়ুন, ভেতরে মেলা জায়গা। বদ্রির নাচার অবস্থা। খবরটা নিয়ে আজই ফিরতে হবে। মা একরকম অন্ন জল ত্যাগ করে ঘরবার করছে। সুতরাং বদ্রি বাসের দরজার ভিতরে প্রায় শীত কেটে গলে যাওয়ার চেষ্টা করতে লাগলো। যতই সে চেষ্টা করে, ততই ওঠা লোকেরা উঠন্ত বদ্রিকে ঠেকানোর জন্য নানা কসরত করতে থাকে। বদ্রি উঠেও পড়ল। 3টে অজানা কনুয়ের ত্রিভুজের মধ্যে তার মাথা, 3টে শরীরের 3 রকম ঠেলায় তার শরীর ত্রিভঙ্গ। একটা পায়ের নিচে একটা বাঁকুয়া, অন্য পায়ের নিচে কার পা। উহ 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 উহ। একটা লোক উহ উহ করে উঠল, তারই পা হবে, কিন্তু বদ্রির পা তোলবার উপায় নেই। ভিড়ের উদ্দেশ্যে
বদ্রি একটা প্রশ্ন ছুড়ে দিল। মুকুন্দপুর কতক্ষণ লাগবে দাদা? তার মুখে একটা বিড়িগন্ধি শ্বাস এসে পড়ল। তা ঘন্টা দেড়েক ধরে রাখুন। আর একজন বাঁ পাশ থেকে বলল, দের কি মশাই, বাসের যা অবস্থা, ঢিকোতে ঢিকোতে 2-2.5 ঘন্টায় পৌঁছলেই ঢের। তার উপর যদি টায়ার ঠায়ার ফাটে তবে তো হয়েই গেল। বদ্রি একটু শিউরে উঠল। তবে উপায় বা কি? এ হচ্ছে বুনো হাঁসের পিছনে তাড়া করে ফেরা। বাবা যে তালবাগিচার শশীপদ দাসের বাড়িতে কায়েম আছে এমন বিশ্বাস তার নেই। এই নিয়ে গত 2 বছরে অন্তত 10 জায়গায় তাকে হানা দিতে হয়েছে। গিয়ে দেখেছে ভুল খবর। মাকে সে পই পই করে বুঝিয়ে বলেছে, কাগজের বিজ্ঞাপনে 2000 টাকা পুরস্কারের কথাটা না দেওয়াই ভালো। ওতে লোকে টাকার লোভে অনেক উল্টোপাল্টা খবর দেবে। মা শোনেনি। গত 2 বছর ধরে এক টানা প্রতি মাসে একবার করে শান্তিনাথ রায়ের নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরোয়। বয়ান একই, বয়স 62 বছর, উচ্চতা প্রায় 6 ফুট, রং কালো, কৃশকায়, মস্তিষ্কের বিকৃতি আছে, স্মৃতিশক্তিহীন, সন্ধান দিতে পারলে 2000 টাকা পুরস্কার ও খরচাদি দেওয়া হবে। একজন বিজ্ঞাপনের উত্তরে লিখেছিল, মহাশয়, দিন কতক হইল আমার বাড়ির সামনে একজন ঘোর কৃষ্ণবর্ণ পাগলকে ঘোরাফেরা করিতে দেখিতেছি। আর সব বিবরণই মিলিতেছে, কিন্তু গোল বাঁধিয়াছে উচ্চতাটা লইয়া। উচ্চতাটা আরও ইঞ্চি 6 কম হইলে হয় না? একটু ভাবিয়া দেখিবেন। আর একজন লিখেছিল, আপনার বিজ্ঞাপনে বর্ণিত লোকটি আমার বাড়িতে 3 দিন ছিলেন, আজই গেলেন। কোথায় গেলেন তা আমরা জানি। 2000 টাকা নিয়ে আসুন, বলে দেব। সেখানে গেলেই পেয়ে যাবেন। একটা চিঠিতে ছিল, মহাশয়, একে পাগল তাহাতে বৃদ্ধ, ইহাকে খুঁজিয়া কি হইবে, ঈশ্বরের হাতে ছাড়িয়া দিন, বরং টাকাটা সৎ কাজে ব্যয় করুন। আমি একটি অনাথ আশ্রম খুলিয়াছি। টাকাটা পাইলে অনাথ বালক বালিকাদিগের উপকার হইবে, ভগবানও আপনার প্রতি প্রসন্ন হইবেন। আর একজন লিখল, শান্তিনাথ রায় শুধু পাগলই নন, চোরও বটে। আমার বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে গেছেন। তাকে আশ্রয় দিয়ে কি ভুলই করেছি। পুলিশে ডায়েরি করা হয়েছে। আপনারা তার আত্মীয়, আশা করি আমার ক্ষতিপূরণ করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এসব চিঠির অবশ্য জবাব দিতে হয়নি, কিন্তু যারা সন্ধান জানে বলে খবর দিয়েছিল তাদের কাছে বদ্রিকে যেতেই হয়েছে। কখনো কলকাতারই কোনো ঠিকানায়, কখনো হাওড়া, হুগলি, বর্ধমানে। গিয়ে দেখেছে অন্য লোক বা ভুল খবর। শান্তিনাথ রায় পাগল অবস্থায় এক দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সম্ভাব্য অসম্ভাব্য কোনো জায়গাতেই খুঁজতে কসুর করা হয়নি। বদ্রির ধারণা তার বাবা বেঁচে নেই। তবে কোথায় কোন অবস্থায় তার মৃত্যু হয়েছে তা বলা কঠিন। মুশকিল হয়েছে মাকে নিয়ে। মা হাল তো ছাড়েনি, বরং আভাস মাত্র পেলেই অস্থির হয়ে পড়েছেন। হ্যাপা সামলাতে হয় বদ্রিকেই। তার 2 দাদা পৃথক হয়েছে, বিশেষ কাছে ঘেঁষে না। দিদি আর বোনও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। উত্তরপাড়ার ঘিঞ্জি এলাকার বাড়িটিতে মাকে নিয়ে সে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর সকলেই উদ্বিগ্ন হয়ে উঠেছিল, কিন্তু এখন ব্যাপারটা নিয়ে আর কেউ মাথা ঘামায় না। শুধু মা। মা যে দিনরাত বাবার জন্য অপেক্ষা করে তা একমাত্র বদ্রিই টের পায়। একবার বদ্রি বলে ফেলেছিল, মা, বাবার ফিরবে না। মা ভীষণ অবাক হয়ে বদ্রির দিকে চেয়ে বলল, কেন, কিছু খারাপ খবর পেয়েছিস? না, তবে অনেক দিন তো হয়ে গেল,
ফিরবার হলে এতদিনে ফিরতো। মা এমন কঠিন চোখে বদ্রির দিকে চেয়ে রইল যে বদ্রির বুক হিম হয়ে গেল ভয়ে। এরপর মা দিন তিনেক বিছানা ছেড়ে ওঠেনি, অন্ন জল পর্যন্ত বন্ধ। এরপর থেকে বদ্রি আর ওরকম কথা বলেনি। তবু বদ্রির একটু ধন্ধ রয়ে গেছে। বাবা যতদিন গৃহবাসী ছিলেন ততদিন মা বাবাকে তিষ্ঠতে দিত না। যখন লোকটা পাগল ছিল না তখনও, পাগল হওয়ার পরেও। অনেকের ধারণা শান্তিনাথ পাগল হয়েছে বউয়ের জ্বালায়। কিন্তু এখন বাবার জন্য মায়ের এই গভীর অপেক্ষা দেখে বদ্রি বুঝেছে ভালোবাসা জিনিসটা ওপরসা ওপরসা বোঝা যায় না, ও গভীরের জিনিস। ভালোবাসা নিয়ে একটু নীরক পরক করার ইচ্ছে বদ্রিরও আছে, তবে কিনা তার জীবনে এখনো বিয়ের ফুল ফোটেনি। সে একটা বাজে কোম্পানিতে দারোয়ানের চাকরি করে, যা মাইনে তাতে ভদ্রভাবে বাঁচাই মুশকিল। বিয়ে তার কাছে স্বপ্নবৎ। সুতরাং ভালোবাসা জিনিসটা নেড়েচেড়ে দেখারও কোনো উপায় নেই। প্রেম টেমও তার হওয়ার নয়। তেমন মেয়ে ছেলে দেখলেই তার কণ্ঠরোধ হয়, বুক ঢিপ ঢিপ করতে থাকে, হাত পা ঠান্ডা মেরে যায়। ঘন্টা দেড় দুই ভিড়ের বাসে এরকম দাঁড়িয়ে থাকতে হলে বদ্রির শরীরটা যে পাকাপাকিভাবে ত্রিভঙ্গ হয়ে যাবে তা সে বেশ বুঝতে পারছিল। পায়ের তলায় যার পা ছিল সে সরিয়ে নিয়েছে, আর কোনো পরিবর্তন নেই। যা অবস্থা, ধারে কাছে পকেটমার থাকলে হাসতে হাসতে তার পকেটে হাত ঢুকিয়ে গোটা 40 টাকার সম্বল সরিয়ে নিতে পারে, টের পেলেও কিছু করতে পারবে না বদ্রি। বাস অবশেষে ছাড়ল। বদ্রির সোজাসুজি ড্রাইভারের সিট। সে দেখতে পেল কন্ডাক্টর লোকটা বাসে উঠতে না পেরে বনেটে উঠে বসেছে। খানা খন্দে ভরা ভাঙা রাস্তার ওপর দিয়ে একটা বিচিত্র ক্যাঁচড় ম্যাচড় শব্দ তুলে বাসটা ছুটছে। শশীপদ দাসের চিঠিটা খুবই সংক্ষিপ্ত, শুধু লেখা, শান্তিনাথ বাবু আমাদের কাছে আছেন, ইচ্ছে হলে আপনারা তাকে নিয়ে যেতে পারেন, দয়া করে সঙ্গে পুলিশ পেয়াদা আনবেন না। পুলিশ পেয়াদার কথা উঠল কেন তা বদ্রি জানে না। বাস চলছে, ঝকাং ঝকাং করে লাফাচ্ছে, কেতরে গিয়ে ফের সোজা হচ্ছে। ডিজেলের ধোঁয়া কি করে যেন বাসের ভিতরেও সেঁধচ্ছে এসে, তার উপর ভ্যাপসা সব গায়ের গন্ধ। এত কষ্ট করে যাচ্ছে বটে, কিন্তু শেষ রক্ষা হওয়ার আশা সে রাখে না। 2000 টাকা পুরস্কারটাও বদ্রির কাছে বেশ বাড়াবাড়ি মনে হয়। তাদের অবস্থা এমন কিছু ভালো নয়। এ দুর্দিনে 2000 টাকা খরচ করে পাগল বাপকে ফেরত পাওয়ার তেমন ইচ্ছে বদ্রির কখনো হয় না। তবে তার মায়ের হয়। ভালোবাসা জিনিসটা খুব ভিতরকার জিনিস কি না, গভীর ব্যাপার। মায়ের তহবিলে কিছু টাকা আছে, সেই টাকার হদিশ বা হিসেব বদ্রির জানা নেই, তবে আছে। নইলে মাসে একটা করে বিজ্ঞাপন খবরের কাগজে বেরোয় কি করে? তার উপর কচকচে 2000 টাকা, সেটাও তো ফেলতে হবে যদি খবর পাওয়া যায়। তল পেটে একটা আমাশার কামড় টের পেল বদ্রি। দিনকাল ভালো নয়। ওই মাছি ওরা দোকানে ঠান্ডা কচুরি আর জিলিপি খাওয়াটা ঠিক হয়নি। মাঝ রাস্তা এখন বড় বাইরে চাপলে রক্ষে নেই। বদ্রি চোখ বুজে অজানা ভগবানকে একটু ডেকে নিল। এমনিতে ডাকে না বড় একটা, ডাকবার কথা মনেও পড়ে না। বিপদে পড়লে ডাক খোঁজ করে। ভগবান লোকটা কেমন তা ভালো জানে না বদ্রি। মনে হয় একটু কিপটে, অনেকটা চাইলে একটুখানি দেয়, তাও বিস্তর ঘ্যান ঘ্যান করলে তবে। এখন এই আমাশার বেগটা বন্ধ করবেন কিনা কে জানে। বদ্রি দাঁতে দাঁত চেপে চোখ বুজে রইল। লোহারগা 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 লোহারগা। কোথায় যেন থামলো বাসটা। কন্ডাক্টর লোহারগা লোহারগা বলে চেঁচাচ্ছে। বাঁকুয়ার মালিক ঘচাং করে পায়ের তলা থেকে বাঁকুয়াটা টেনে নিল। বদ্রি একটু টাল খেয়ে কার হাঁটুর গুঁতোয় ফের সোজা হলো। এই যে এত কষ্ট করছে সে, এর দাম কে দেয়?
বাপকে যদি সে ফেরতও আনতে পারে তবু তার ভাগ্যে জুটবে লবডঙ্কা। যে হদিস দেবে 2000 টাকা তার, সে পাবে কোন কচুপোড়া? তার ওপর পাগল বাপ ঘরে ফিরলে যাবতীয় হ্যাপা সামলাতে হবে তাকেই। মকা বুঝে দাদারা সটকেছে। বোকা বদ্রি পড়ে আছে মায়ের আঁচল ধরা হয়ে। তার আর গতি হলো না। মশাই এত হেলছেন কেন? ঘুমিয়ে পড়লেন নাকি? কানের কাছে কে যেন কামান দাগল। মশাই এত হেলছেন কেন? ঘুমিয়ে পড়লেন নাকি? বদ্রি বলল, না, ঘুমোবো কেন, তবে একটু সোজা হওয়ার চেষ্টা করুন। বদ্রি প্রাণপণ চেষ্টা করলো বটে, কিন্তু সোজা হতে যেতেই আর একজন কোকিয়ে উঠল, ও করো কি ভায়া, লেডিস সিটের ওপর পড়ে যাবো যে, সামলে। বদ্রি হাল ছেড়ে দিল। যে যা খুশি বলুক, তা কিছু করবার নেই। পিছন দিকে দুজন যাত্রীর মধ্যে ধুমধুমার ঝগড়া লেগেছে। একরকম ভালো, শুনতে শুনতে সময়টা কেটে যাবে। বলেছিল বটে ঘুমোবো কেন, কিন্তু শেষ অবধি ঘামে গরমে ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও বুঝি বদ্রি ঘুমিয়েই পড়েছিল। মানুষ যে কত কি পারে। ঘুমটা ভাঙল বুক পিঠের চাপটা হঠাৎ আলগা হয়ে যাওয়ায়। চারপাশে একটা ধপা ধপ শব্দ হচ্ছে। মুকুন্দপুর মুকুন্দপুর মুকুন্দপুর। ভ্যাবাচাকা বদ্রির বুঝতে একটু সময় লাগলো। তারপর বুঝলো লোকেরা নেমে যাচ্ছে। কন্ডাক্টর চেঁচাচ্ছে, মুকুন্দপুর মুকুন্দপুর। বদ্রি নামলো। ঘামে ভেজা গায়ে লাপটা একটা বাতাস এসে লাগতেই শরীরটা জুড়িয়ে গেল একেবারে, এমনকি একটু শীত শীতও করে উঠল। সতীমায়ের মেলা অর্থাৎ তালবাগিচা কোন দিকে তার জিজ্ঞেস করতে হলো না বদ্রিকে, কারণ দুনিয়া শুদ্ধ লোক ওই দিকেই যাচ্ছে। পোটলা পুটলি বউ বাচ্চা বাঁকুয়া হাঁড়ি নিয়ে এক বগ্গা হয়ে হাঁটা ধরেছে সবাই। মেয়ে ছেলেই বেশি, সধবা বিধবা কুমারী অভাব নেই। মুকুন্দপুর গঞ্জ জায়গা। মুঠো ভর লোকালয় পার হতেই ক্ষেত খামার। সরু একটা রাস্তা ধরে লোকে চলেছে, কিন্তু 3 চাকার ভ্যান গাড়ি, সাইকেল আর গরুর গাড়িও সামিল আছে তাতে। বদ্রি পকেটে হাত দিয়ে দেখল তার 40টা টাকা এখনো আছে, পকেটমার হয়নি। দর দস্তুর করে সে একটা ভ্যান গাড়িতে শেয়ারে উঠে পড়ল। পয়সাটা বাঁচতে পারলে তারই থাকতো, কিন্তু আজই ফিরতে হলে সময় বাঁচানো দরকার। এখন গোটা 3 বাজে, গিয়ে বুড়িটা ছুঁয়েই ফেরত আসবে। বদ্রি ভাবে, ইচ্ছে করলে তো সে জায়গা মতো না গিয়েও এদিক ওদিক সময় কাটিয়ে দিয়ে বাড়ি ফিরে মাকে মিথ্যে করে বলতে পারত ভুল খবর, বাবা ওখানে নেই। কিন্তু এইটে আজও পেরে উঠল না বদ্রি। মাকে যে সে কখনো মিথ্যে বলে না তা নয়, কিন্তু বাবার ব্যাপারে বলে না। তার কারণ বাবার প্রতি মায়ের যে টানটা আছে সেটা এক আশ্চর্য জিনিস, তো ভিতরকার ব্যাপার, গভীর ব্যাপার। এখানে তঞ্চকতা করলে বদ্রির পাপ হবে। ক্ষেত খামার গাছপালা আর ফাঁদালো জায়গায় মস্ত আকাশের নিচে দিয়ে ভ্যান গাড়িতে যেতে বদ্রির কিছু খারাপ লাগছিল না। এইসব জায়গায় ঘর বেঁধে থাকা যায় তো বেশ হয়। একরত্তি একটা টুকটুকে বউ থাকবে, তার নাকে নথ, ঘোমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিজলি মারবে। ওফ, যা হতো একখানা জিনিস। আর বুড়ো বয়সে অমনি চোখে হারাই ভালোবাসা। না, ভালোবাসা জিনিসটা বদ্রি ঠিক বুঝে উঠতে পারল না। বউটাও না হলে বোঝা যাবেও না কোনো দিন। ভ্যান গাড়ি যেখানে এসে দাঁড়ালো সেটা একটা পুকুরের কাছাকাছি পাকুড় গাছের তলা। চারিদিকে এক চিল্লামিল্লি চলছে। তেলে ভাজা গ্যাস বেলুন, কাঁচের চুড়ি, সিঁদুরের পাতা, আয়না, চিরুনি, ভাস্কর লবণ, ধনেশ পাখির তেল, ভেপু সব আছে। ঠিক ঠিক করছে লোক। পুকুরে জল দেখা যায় না, এত মেয়ে ছেলে নেমেছে তার মধ্যে। বদ্রি মেলা ছেড়ে গাঁয়ের মধ্যে একটু ঢুকে শশীপদ দাসের বাড়ির খোঁজ করল। বুড়ো মতন একজন লোক বলল, ডান হাতে রাস্তা ধরে চলে যান, মেলা নারকেল গাছ দেখতে পাবেন, ওইটাই পাকা বাড়ি।
বদ্রি একটু জোর কদমেই হাঁটছিল। শশীবদর বাড়িতে ঢু মেরে এসেই মেলাটা একটু ঘুরে দেখবে, তারপর ফিরে যাবে। শশীবদর বাড়ি দেখে বদ্রি একটু তটস্থই হয়ে পড়ল। লোকটা এলেবেলে নয়, রীতিমতো দোতলা পাকা বাড়ি, তাও একটা নয় দুটো। সামনে অনেকটা জমিতে সবজির ক্ষেত আছে। এখন অবশ্য ন্যাড়া, আর নারকেল গাছ যে কত তার ঠিক ঠিকানা নেই। লোকটা কি খুব নারকেল ভালোবাসে? সামনের বারান্দায় কয়েকজন লোক কাঠের চেয়ারে বসে বোধহয় বৈষয়িক কথাবার্তা বলছিল। তাদের ভিতর থেকে বেটে মতন একজন লোক তাকে দেখে বলে উঠল, কাকে খুঁজছেন? শশীপদ দাসের বাড়ি তো এটা? আজ্ঞে হ্যাঁ, আমি শান্তিনাথ রায়ের ছেলে। লোকটা টপ করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বলল, আসুন আসুন, আপনার বাবা এখানেই আছেন। আছেন? আছেন, খবর ভুল নয়, বসুন। মেলা ধকল গেছে। বদ্রি ধপ করে বসল। সত্যি কি বাবা এখানে আছে? যদি থাকে তাহলে তাহলে যে কি তা বদ্রি সঠিক বুঝতে পারল না। তবে পাপ মন তো। আর একটা কথাও তার মনে হলো এদের অবস্থা যখন এতই ভালো, তাহলে হয়তো পুরস্কারের টাকাটা ছেড়েও দিতে পারে। যদি ছাড়ে তাহলে মায়ের কাছ থেকে দুটি হাজার টাকা সে ঠিক বলে কয়ে আদায় করে নেবে। যদি নিতে পারে তাহলে একটা কারবার খুলে ফেলবে। শশীপদর অভ্যাগতরা উঠি করছিল, উঠেও পড়ল। একা হওয়ার পর শশীপদ একটু ঘ্যাঁস হয়ে বলল, খুব ধকল গেছে তো, একটু জিরিয়ে নিন, জল টল খান। লোকটা অমায়িক, মুখে সর্বদাই হাসি, টাকার দেমাক তেমন নেই। বদ্রি গোঁজ হয়ে বলল, আগে বেশি দেরি করা চলবে না, আজই ফিরব কি না? দেরি হবে কেন? আজ রাত 10টা অবধি বাস পাবেন। সতীমায়ের মেলা চলছে কি না? মুশকিল কি জানেন? উনি যেতে চাইছেন না। আমরা অনেক বলে কেউ রাজি করাতে পারিনি। আমার বাবা তো পাগল। তা বটে, তবে তেমন পাগল নন, দেখবেন, আসুন। শশীপদ উঠল, বদ্রিও। বাড়িটা বেশ বড়সড়, তবে গেঁয়ো বাড়ি তো, তেমন প্ল্যান করে করা হয়নি। গায়ে গায়ে ঘর, অনেক গলি ঘুঁজি, মেলা থাম। ভিতর বাগে একটা উঠোন পেরিয়ে যাওয়ার সময় বাড়ির মেয়েদের দেখতে পেল বদ্রি। মস্ত বারান্দার এক প্রান্তে অন্তত জনা 10-12 ছুরি বুড়ি গ্যাঞ্জাম করছে। তাকে দেখতে পেয়ে হাঁ করে তাকিয়ে রইল। ভারী লজ্জা হলো বদ্রির। মেয়ে ছেলের চোখের সামনে পড়লেই সে যেন কেমন ধারা হয়ে যায়। মনে হয় জামাটা ঠিক নেই, হয়তো প্যান্টের বোতাম আটা হয়নি, গোঁফটা হয়তো তেরা বেঁকা হয়ে আছে, চুল হয়তো এলোমেলো, মুখটা হয়তো বোকা বোকা দেখাচ্ছে। বদ্রি মুখ নিচু করে ফেলল। 2 নম্বর দালানের বারান্দায় উঠে শশীপদ হাঁক মারল, কই গো শান্তিদা, দেখুন কে এসেছে। সামনের ঘরটা খোলাই ছিল। সবুজ পর্দা সরিয়ে একটা মেয়ের মুখ দেখা দিল। কে গো বাবা? শশীপদ একগাল হেসে বলল, শান্তিদার ছেলে। মেয়েটার চোখ বড় বড় হলো। বদ্রি মুগ্ধ হলো বটে, কিন্তু সেই অস্বস্তি। মাথায় হাত দিয়ে চুলটা দেখে নিল, জামাটা একটু টান করলো, মুখটা একটু হাসি হাসি করার চেষ্টা করলো, কিন্তু হলো না। আসুন বলে মেয়েটা ভিতরে অদৃশ্য হয়ে গেল। ঘরে ঢুকে যাকে দেখল বদ্রি, তাকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না সে। বাবাই বটে, আবার বাবা নয়ও বটে। সেই বিজবিজে দাড়ি আর জট পাকানো চুলের পাগলটার বদলে ইনি দিব্যি দাড়ি গোঁফ কামানো, আঁচড়ানো চুল, চকচকে শরীরের মানুষ। চেনাই যায় না। মুখটা অবশ্য গম্ভীর, সবে দিবানিদ্রা সেরে উঠেছেন। চৌকির বিছানায় বসে পঞ্জিকা খুলে কিছু দেখছিলেন। বদ্রি ঘরে ঢুকতেই তাকালেন। এলে তাহলে?
বদ্রি তাড়াতাড়ি প্রণাম করে বলল, আগে বড্ড চিন্তায় কেটেছে 2 বছর। মা তো অন্ন জল ত্যাগ করে বসে আছেন। শান্তিনাথ একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। বটে, বিনা অন্ন জলেই 2 বছর বেঁচে আছেন নাকি? না, মানে ওই রকমই, খুব ভাবছেন। শান্তিনাথ মাথা নেড়ে বললেন, ওসব বলে লাভ নেই হে, হাড়ে হাড়ে চিনি। বদ্রি মাথা চুলকে বলল, আগে ভালোবাসাটা খুব গভীর জিনিস। শান্তিনাথ খুব হেসে উঠলেন। ভাবসাব মোটেই পাগলের মতো নয়, অথচ বদ্রির মনে আছে লোকটা খাঁটি পাগলই ছিলেন 2 বছর আগেও। কিন্তু কথাটা বদ্রি তুলতে পারল না সংকোচ বশে, শুধু বলল, ফিরে চলুন বাবা। শান্তিনাথ অমায়িক শশীপদর দিকে চেয়ে বললেন, কি বলো হে শশী ভায়া, আবার ফাঁসে জড়ানো কি ভালো হবে? শশীপদ গদগদ স্বরে বলল, আগে আপনি বুঝদার মানুষ, যা বলবেন। শান্তিনাথ উদার গলায় বললেন, পাগল নাকি? না হে, আর সংসারে নয়, এখানে দিব্যি আছি। শশী ভায়া আমার খুব দেখাশোনা করছে। আর এই যে দেখছো মেয়েটি, শশী ভায়ার মেয়ে পটল রানী, এ একেবারে নেই আঁকড়ে। কিন্তু বাবা, মা যে 2 বছর হলো একেবারে শান্তিতে নেই। শান্তিনাথ প্রশান্ত হাস্যে মুখ ভাসিয়ে বললেন, বুঝতে পারছো না, দাঁতের গোড়ায় অনেক বিষ জমেছে যে, অথচ ঢালবার জায়গা নেই। স্বামী হলো মেয়ে ছেলেদের বিষ ঢালবার জায়গা। উঠতে বাপান্ত, বসতে বাপান্ত করবে, তবে তাদের আরাম। তা বাপু, 40 বছর যে মেলা ঢেলেছে, আর নয়, এখন একটু শান্তিতে থাকতে দাও। শশী ভায়াও ভারী মায়ায় বেঁধে ফেলেছে। বদ্রি ভারী আশ্চর্য হয়ে বলল, মায়ের কথা শুনেও আপনি যেতে চাইছেন না বাবা? ওরে বাপু, আর একটু বয়স না হলে, অভিজ্ঞতা না পাকলে তুমিও ব্যাপারটা বুঝবে না। তোমার মায়ের যে জীবনের জন্য একখানা শুকনো হাড় দরকার। শান্তিনাথ আর শুকনো হাড় হয়ে থাকতে নারাজ। মাথাটাই গিয়েছে বাক্যবাণে ভাজা ভাজা হয়ে। শশী ভায়া হোমিওপ্যাথ দিয়ে সারালো। আর মাথাটা খারাপ করতে চাই না বাপু। ফিরে যাও, গিয়ে বলো তোমার বাবা এখানে নেই। মিথ্যে বলবো? বলবে বাবা, বাপকে বাঁচাতে বলবে, পিতৃ আদেশ। ভালোবাসা জিনিসটা কীরকম তা নিয়ে ফের একটু ধন্ধে পড়ে গেল বদ্রি। আর এই ধন্ধ নিয়েই সে শশীপদদের দাওয়ায় বসে আম, কাঁঠাল, কলা, দই আর চিড়ে দিয়ে মস্ত ফলার করল। এই ধন্ধের মধ্যেই সে বার কয়েক চোখাচোখিতে পড়ে গেল পটল রানীর সঙ্গে। এই ধন্ধ অবস্থাতেই সে বিদায় নিল। ভ্যানে চাপল, বাসে উঠল, ট্রেনেও চড়ে বসল। বাড়ি ফিরতেই মা বলল, কি রে, কি খবর? বদ্রি ভালোবাসার ধন্ধ নিয়েই দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, না, নেই, ওরকমই দেখতে, তবে অন্য লোক। রাত্রিবেলা যখন ঘুমোলো বদ্রি, তখন ঘুমের মধ্যেও ধন্ধটা তাকে এমন খোঁচাচ্ছিল যে সে বারবার এপাশ ওপাশ হচ্ছিল আর উ আ উফ করে উঠছিল। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে।
গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।